নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার পর প্যারামিটার হবে হত্যার বিচার না করা বললেন সার্জিস। আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে, পিলখানা হত্যায় হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে শহীদ পরিবারের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব ব্যাংক থেকে $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই বললেন ফখরুল। নির্বাচন কমিশন যেহেতু হয়ে গেছে, তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে। বুধবার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সভা প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাই মনে করে ডক্টর ইউনূসের বক্তব্য অস্পষ্ট, কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। বিএনপির মহাসচিব আরও বলেন, বিজয় দিবসে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে 2025 সালের ডিসেম্বর অথবা 2026 এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা একেবারেই অস্পষ্ট। সুনির্দিষ্ট সময় উল্লেখ নেই। আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন 2026 সালে জুনের কথা, যা পরস্পর বিরোধী বিভ্রান্তি সৃষ্টি করবে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার পর বড় প্যারামিটার হবে হত্যার বিচার না করা বললেন সার্জিস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা। সার্জিস আলম বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে দ্রুত। সার্জিস আলম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করতে অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে, তাই ওই সময় তাদের ভূমিকা কি ছিল। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয় বললেন পলক। আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে, পিলখানা হত্যায় হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে শহীদ পরিবারের অভিযোগ। শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যার সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে স্বীকার করেছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফ হোমে জিজ্ঞাসাবাদে তিনি এমন জবানবন্দি দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছে তাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এক শিক্ষার্থী। আবেদনে তিনি টার্গেট কিলিং এর বিচার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়েছেন। এছাড়া পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 2009 সালে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের চেয়ে এদিন ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন নিহতদের স্বজনরা। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা প্রধান মঈনুল আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ 58 জনকে আসামি করা হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমকে বলেন, পিলখানার 57 জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না, বিদ্রোহ এরকম হয় না, সবকিছু পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে। এদিন ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। অন্যদিকে জুলাই আগস্টের আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 70 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। গণহত্যা আড়াল করতে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এই কথা স্বীকার করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেফ হোমে জিজ্ঞাসাবাদে পলক এই তথ্য দিয়েছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির, অগ্রগতি প্রতিবেদন দাখিল ও শুনানি নিয়ে আদালতে আদেশ দেন।
তাজুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেছেন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে শেখ হাসিনার নির্দেশে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয়। ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয়ে যেন কেউ জানতে না পারে। টার্গেট কিলিং করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী সানজিন হাসান তানভীর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছে তাদের টার্গেট কিলিং করা হচ্ছে। কিলিংয়ে জড়িতদের বিচার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানায়। তানভীর আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তারা গণহত্যা চালানোর পরও প্রতিনিয়ত ফেসবুক পেজে সাইবার স্পেস ব্যবহার করে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছে। যারা আন্দোলনে ছিল তাদের হত্যা করা হবে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। তারা গেরিলা যুদ্ধের নামে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের এমন হুমকি কেন? এমন প্রশ্ন আমরা জাতির সামনে রাখতে চাই। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থী গাজীপুরের সাকিবকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে সে যান বাঁচাতে পালিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিনিয়ত ঘটছে, আমরা দেখে আসছি। আমাদের প্রশ্ন, রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিচ্ছে কিনা? কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাডাররা আমাদের তৃণমূলের আন্দোলনকারীদের উপর হামলা করেছে। সানজিদ হাসান বলেন, এসব সন্ত্রাসী এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। টার্গেট করে কিলিং করার পর তারা বলছে আলহামদুলিল্লাহ। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার চাই, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক সেটা চাই। আমরা এজন্য আদালতের দ্বারস্থ হয়েছি। গণহত্যা চলার সময় আমরা যারা মাঠে আন্দোলন করেছি তারা মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে আইন আছে, আমরা সেজন্য আদালতে এসেছি। পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহেরিন ফেরদৌসী। তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না, বিদ্রোহ এরকম হয় না, সবকিছুই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। মেহেরিন ফেরদৌসী আরও বলেন, ওই দিন প্ল্যান করে মেরে লাশ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এমনকি পরিবারের সদস্যরা ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। বাচ্চাদের বুট দিয়ে লাথি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে সেদিন কি করা হয়েছে তা আপনারা জানেন না। এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলবেন। তদন্ত করলে সত্যতা বের হয়ে আসবে এবং এটি জনসম্মুখে করতে হবে। আমরা আজও জানি না কিংবা আমাদের সন্তানরা জানে না কী কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের হত্যা করার জন্য কোনো একটি কারণ তো থাকতে হবে। তিনি আরও বলেন, ওই সময় অনেক সাংবাদিক শহীদদের দুর্নীতির অপবাদ দিয়েছেন, যা আমাদের জন্য লজ্জার, অথচ তারা সৎ কর্মকর্তা ছিলেন। যদি দুর্নীতি করে থাকেন তাহলে সেগুলো নথিপত্র তো থাকবে। এখন আপনারা এগুলো বের করেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে। অভিযোগ প্রসঙ্গে অ্যাডভোকেট উদয় তাসমির বলেন, 57 জন সেনা কর্মকর্তা হত্যার সঙ্গে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার সামঞ্জস্যতা পেয়েছি। এর সঙ্গে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা জড়িত ছিলেন। শেখ হাসিনা স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসককে দীর্ঘস্থায়ী করার জন্য বৃহৎ এবং শক্তিশালী বাহিনীকে ধ্বংস করতে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। আজ আমরা শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে একটি অভিযোগ দাখিল করেছি। তিনি বলেন, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি এর মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা রয়েছেন। আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট। দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদের খুন করা হয়েছে। তাদের লাশে আগুন দেওয়া হয়েছে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে। তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। এসব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য নয়। তাই কমিশন গঠনের মাধ্যমে এসব ঘটনার বিচারের দাবি জানানো হয়েছে। রাকিন আহমেদ ভুগিমিয়া বলেন, পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা হত্যা করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য নয়, দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। সেদিন পিলখানার ভেতরে সেনা কর্মকর্তাদের যেভাবে মারা হয়েছে তা বলতে গেলে বুক কেঁপে ওঠে। এই হত্যাকাণ্ডে কী ধরনের নির্মমতা বর্বরতা ছিল তা কল্পনা করা যায় না। তিনি বলেন, সেনা কর্মকর্তাদের মাত্র একটি অপরাধ ছিল, আর সেটি হলো তারা বাংলাদেশকে ভালোবাসত, তারা বাইরের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করত। আর আওয়ামী লীগ সরকার শাসনামলে সেই তারাই বাইরের ষড়যন্ত্রের শিকার হয়েছে। গত 15 বছর আমাদের কী পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছে তা আপনাদের ধারণার মধ্যে পড়ে না। রাকিন আহমেদ বলেন, আমরা চাই বিচারটা হোক। আমার বিশ্বাস আমাদের এবার বিজয় আসবেই। আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামিয়ে রাখতে পারবে না। পিলখানা গণহত্যার শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। সে লক্ষ্যে পরিকল্পিতভাবে সর্বপ্রথম বাংলাদেশ নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা, দুই শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলস ধ্বংসের নীলনকশা প্রণয়ন করে।
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আসা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, পিলখানা তৎকালীন বিডিও সদর দপ্তরে 2009 সালে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মাথা নিচু করে প্রিজন ভ্যানে ওঠেন মামুন। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হোসেন সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিনি সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। গত 20 নভেম্বর সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দেন আদালত। সেদিন এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। এদিন শুনানি শেষে ফের কারাগারে পাঠানো হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হোসেনকে। এর মধ্যে আদালতে হাজত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হোসেন হাসতে থাকেন, তবে কোনো কথা বলেননি আর মাথা নিচু করে দ্রুত পায়ে হেঁটে প্রিজন ভ্যানে ওঠেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুর 1:15 দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রিজন ভ্যানে করে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে হাজির করা থেকে শুরু করে শুনানি চলাকালীন বেশ ফুরফুরে মেজাজে ছিল জিয়াউল হোসেন। শুনানি চলাকালে তাকে আশপাশের অন্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে, আর পুরো সময় জুড়ে গম্ভীর মুখে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে হাজত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় তিনি মাথা নিচু করে দ্রুত হেঁটে চলে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।